সবাইকে শুরু করছি বিটিভি নিউজের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বুশরা জামান। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নিক কি থাকছে আমাদের এই পর্বে। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে ভারসাম্যহীন দুটি পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই এটি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন তারা। রমজান ও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। ফেব্রুয়ারি মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পড়েছে ইতিবাচক প্রভাব। এবং নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি। সমৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতার প্রতিশ্রুতি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রধানত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি, পণ্য পরিবহনে ধীরগতি ও খরচ বৃদ্ধি এবং রিজার্ভের উপর বড় চাপ বাড়ার শঙ্কা রয়েছে। এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ হলে তৈরি পোশাক শিল্পের মতো রপ্তানিমুখী খাতের খরচ বাড়িয়ে দেবে। তবে অর্থনীতিবিদরা বলছেন ভারসাম্যহীন দুটি পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই এটি দীর্ঘস্থায়ী হবে না। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মাত্র 9 মাসের মাথায় ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এবারের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার জবাবে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইসরায়েলের বাইরে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতেও প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এই উত্তেজনার প্রভাবে বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে অন্যতম হরমুজ প্রণালীতেও প্রভাব পড়েছে। উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির প্রায় 20% এই নৌপথ দিয়ে হয়ে থাকে। রোড বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই জ্বালানির দাম বাড়বে, যা সাধারণ ভোক্তাদের পকেটে প্রভাব ফেলবে। ইরান ও ইসরায়েল দুই দেশের সঙ্গেই বাংলাদেশের সরাসরি অর্থনৈতিক সম্পর্ক খুব একটা নেই। তবে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করতে পারে। আর যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। স্বাভাবিকভাবেই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের জ্বালানি তেলের উৎস, আমাদের মতো বিভিন্ন দেশের, সুতরাং জ্বালানি তেলের দামের সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের পরিবহন সব কিছুই সংযুক্ত। সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা চলে, সেই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রেক্ষিতে এই আশঙ্কাটি তৈরি হয়েছে। সার্বিকভাবে বিনিয়োগ, ব্যবসা, গ্রাহকের আস্থা, এগুলো সব কিছুর সাথে তো শেয়ার বাজারের একটা সম্পর্ক রয়েছে। সেটাও কিন্তু একটা আমরা সার্বিকভাবে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেটার প্রভাব বাংলাদেশের উপরও পড়তে পারে। ব্যবসায়ীরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ হলে বিকল্প পথে জ্বালানি আনতে সময় ও খরচ দুটোই বাড়বে। আমরা যে জ্বালানি ব্যবহার করে থাকি, বিশেষ করে এলএনজি যেটা আনি, সেটা কাতার থেকে আনি, ওইটা আনার একটা খরচ বা বাধার সম্মুখীন হওয়ার একটা সুযোগ আছে। সুতরাং এটা আমাদের দেশে ইন্টারাপশনের একটা উৎপাদনের উপর একটা পড়তে পারে, খরচের উপরে পড়তে পারে, এটা একটা ফ্যাক্টর। টোটাল যে জ্বালানি প্রবাহিত হয় তার কিন্তু একটা বড় অংশ তেলের কিন্তু ওই অঞ্চল দিয়ে আসে, তো সেটাও একটা ধরনের তেলের দাম বাড়িয়ে দিতে পারে। তবে ভারসাম্যহীন দুটি পক্ষের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর সেক্ষেত্রে জ্বালানি সংকট নিয়ে আশঙ্কা নেই বলে মনে করেন তারা। এখন পর্যন্ত আমাদের ধারণা যে যুদ্ধ খুব বড় বা দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধ হবে না। এটা খুবই একটা ভারসাম্যহীন দুটো পক্ষের ভিতরে যুদ্ধ হচ্ছে। এতদিন পর্যন্ত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এখন জিসিসির অন্যান্য দেশগুলো তারাও এখন অস্ত্র নিতে পারে ইরানের বিরুদ্ধে, এরকম একটা। সুতরাং এরকম একটি যুদ্ধ খুব বড়ভাবে এগিয়ে যেতে পারে বলে মনে হয় না, এবং কৌশলগতভাবে এবং ইরানের সামর্থ্যের জায়গা থেকেও মনে হয় আগামীতে এটা হয়তো দ্রুত এটা একটা পরিণতির দিকে যাবে। হরমুজ প্রণালী অপরিশোধিত জ্বালানি সরবরাহের একটা বড় চ্যানেল। বিশ্বের প্রায় 20% জ্বালানি এদিক দিয়ে হয়। তার ভিতরে বাংলাদেশ যে জ্বালানি আমদানি করে তার প্রায় 70% হচ্ছে পরিশোধিত জ্বালানি, যেটা আসলে হরমুজ প্রণালী থেকে আসে না।
এগুলো আসে হচ্ছে হলো সৌদি আরব, কিছুটা ইউএই থেকে আসে, এবং আর আসে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ভারত থেকে। সুতরাং এই দেশগুলো পুরোপুরি এই যুদ্ধমুক্ত অবস্থায় রয়েছে। সুতরাং আমাদের পরিশোধিত জ্বালানি সরবরাহের জায়গাটি অব্যাহত রয়েছে। বিপিসির তথ্য অনুযায়ী প্রায় 2 সপ্তাহের সব ধরনের জ্বালানি এখন হাতে রয়েছে, এবং মূল যে জ্বালানি পরিশোধিত তেল সেটাও প্রায় জুন পর্যন্ত তাদের চুক্তি করা আছে। সুতরাং সেই দিক থেকে সরবরাহজনিত ঘাটতি হবার সম্ভাবনা বা আশঙ্কা কম। যেটা হতে পারে, কিছুটা ইন্টারাপশন হবার কারণে মূল্য কিছু বৃদ্ধি পেতে পারে, এবং একই সাথে পরিবহন ব্যয় কিছুটা বাড়তে পারে। কিন্তু সেটা আমার ধারণা সরকারের যে এজেন্সি বিপিসি, তারা সেই মূল্য পরিশোধ করার মতো জায়গায় রয়েছে। আমরা আশা করতে চাই সেটা হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে বা কোনো অজুহাতেই যাতে ভোক্তা পর্যায়ে কোনোভাবে যাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো উদ্যোগ না নেওয়া হয়, এবং কি যে বাড়তি মূল্যও যদি পরিশোধ করতে হয়, সেটাও বিপিসির এই মুহূর্তে প্রায় 2025 সালে তো তারা প্রায় 4,700 কোটি টাকা মুনাফা করেছে। সুতরাং সেই মুনাফা দিয়ে তারা খুব সহজভাবেই এই সমস্যা তারা মেটাতে পারবে। সুতরাং ভোক্তা পর্যায়ে এর কোনো প্রতিক্রিয়া আমরা দেখছি না। রেমিটেন্স প্রবাহের উপর যাতে চাপ না পড়ে সেজন্য মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমাদের যারা প্রবাসী শ্রমিকরা ভাইরা রয়েছেন, তারা কেউ কেউ দেশে আটকে পড়েছেন। তাদের সমস্যাটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, অন্য যে কোনো কিছুর চেয়ে। আমার মনে হয় যে প্রবাসী শ্রমিকরা যারা দেশে আটকা পড়েছেন, তাদেরকে দ্রুত তারা যাতে তাদের দেশে চলে যেতে পারেন, এই জন্য বিমান কর্তৃপক্ষগুলোর সঙ্গে আলাপ করে তাদেরকে নিয়মিত তথ্য উপাত্ত দিয়ে নির্দিষ্ট সময় তারা যাতে বিমানে উঠে যেতে পারে সেই ব্যবস্থাটা করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই জন্য যাতে প্রবাসীদেরকে দিনরাত যাতে এয়ারপোর্টে বসে না থাকতে হয়, দিনের পর দিন যাতে পয়সা খরচ না করে তাদেরকে অপেক্ষা করতে হয়, সেটা যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করেন। একই সাথে বিদেশে যারা আটকা পড়েছেন মূল যে সমস্ত বিমানবন্দরগুলোতে, শারজায়, দুবাইতে, এমনকি জেদ্দায়, সেইখানেও যাতে তারা যাতে স্মুথলি বাংলাদেশে আসতে পারেন, সেই ব্যবস্থাটিও যাতে সংশ্লিষ্ট দেশে আমাদের যে এম্বাসিগুলো রয়েছে তারা যাতে সেদিকে নজর দেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতির ক্ষেত্রে যদি খুব বেশি নেতিবাচক প্রভাব না পড়ে, কারণ এটা যত দীর্ঘায়িত হবে নেতিবাচক প্রভাবটা তত বেশি হবে, সেটা যদি না হয় তাহলে আমাদের যারা প্রবাসী শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে একটা কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো খুব বেশি নেগেটিভ এফেক্ট পড়বে না। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে বিদেশ নির্ভরতা কম। তারা বলছেন ডাইভার্সিফিকেশন দরকার, শুধু একটি বা দুটি পণ্য নয়, 10 থেকে 12টি পণ্যের জন্য যথাযথ মানব সম্পদ ব্যবহার করতে পারলে চিন্তা থাকবে না। পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় 19.5% বেশি। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। ঈদ উৎসবের পাশাপাশি নতুন কিছু উৎস তৈরি হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রিজার্ভকে স্বস্তিদায়ক বললেও পর্যাপ্ত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
পরিবর্তনের অব্যবহিত পূর্বে জুন জুলাইয়ের দিকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি অনেক প্রবাসী বলেছে যে আমরা দেশে টাকা পাঠাবো না। আবার 5 আগস্টের পট পরিবর্তনের অব্যবহিত পর থেকেই তারাই আবার ডিক্লেয়ার দিল যে কেউ কেউ বলল এমন যে আমি 8-10 বছর বা 12 বছর যাবৎ বিদেশে অবস্থান করছি, আমি নিয়মিত দেশে টাকা পাঠাই, তবে কখনোই ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠাইনি। এখন থেকে আমি ব্যাংকিং চ্যানেল ছাড়া কোথাও টাকা পাঠাবো না। এবং এই ধারাটা তার এই বক্তব্যটা কোনো বিচ্ছিন্ন বিষয় না, এটা একটা কালেকটিভ মনোভাব ছিল প্রবাসীদের ক্ষেত্রে। এবং তাদের এই কালেকটিভ যে ওনারশিপ দেশের প্রতি এবং দায়বদ্ধতা, সেখান থেকেই তারা বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলটাকেই একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে ইনওয়ার্ড হয়েছে। সাধারণভাবে রমজান ও ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স বেড়ে থাকে। এর সঙ্গে নতুন কিছু উৎস তৈরি হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রেমিটেন্সের মূল উৎস মধ্যপ্রাচ্য, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমাদের মূল রেমিটেন্সের উৎস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি ইউকে, তার সঙ্গে সৌদি আরব, আরব আমিরাত, ওমান, এই দেশগুলো আমাদের রেমিটেন্সের মূল উৎস হিসেবে এসছে। এই যে সাম্প্রতিককালে বৃদ্ধি পাচ্ছে, নতুন কিছু উৎস যুক্ত হয়েছে, এটা একটা বড় কারণ আমাদের এই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণ। ঈদ সংক্রান্ত কারণে রমজান এবং কোরবানির ঈদ, যেটা মুসলিমদের, এই দুটো সময়ই বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়। মূলত রেমিটেন্স প্রবাহ বাড়ে কোরবানির ঈদের সময়। রিচুয়ালস কারণে হোক, পরিবারের জন্য হোক, কোরবানির জন্য বেশি অর্থ বাংলাদেশের মানুষ পাঠান। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত 25 ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $35 বিলিয়ন ছাড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ নেমেছিল 20.48 বিলিয়নে। এই রিজার্ভ বৃদ্ধির পিছনে রেমিটেন্স তো অবশ্যই একটা মুখ্য ভূমিকা আছে, এক্সপোর্টের ভূমিকা আছে। তার পাশাপাশি ইম্পোর্ট করার ক্ষেত্রে যখন এলসি খোলা হয়, বাংলাদেশ ব্যাংকগুলিকে বলে দিয়েছে যে তোমার এলসির পেমেন্ট তোমাকেই দিতে হবে। বাংলাদেশ ব্যাংক এলসি পেমেন্টের জন্য কোনো বৈদেশিক মুদ্রার সহায়তা তোমাকে করবে না। এই কারণে ব্যাংক নিজেই বিদেশস্থ যে এক্সচেঞ্জ হাউসগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে তারা নিজেরাই রেমিটেন্স আহরণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, সফল হয়েছে। ব্যাংকগুলোকে একটা লিমিট দেওয়া থাকে, আমরা বলি নেট ওপেন পজিশন। একটা ব্যাংক কতটুকু বৈদেশিক মুদ্রা নিজের ধারণ করতে পারবে। যখন তার কাছে তার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা হাতে চলে আসে, তখন তারা চায় সেই ডলারটা বাংলাদেশ ব্যাংকের কাছে সেল করতে। এবং বাংলাদেশ ব্যাংক অবশ্যই প্রচলিত বাজার দরেই সেটা মার্কেট থেকে কালেক্ট করে। এই কালেক্ট করার ফলে দুটি উপকার হয়। 1 নম্বর হচ্ছে রিজার্ভ পজিশনটা ভালো হচ্ছে, এবং ডলারের বিনিময়ে যে দেশি মুদ্রা ব্যাংকগুলো পাচ্ছে, ব্যাংকগুলো অনেকটা লিকুইড হয়ে যাচ্ছে। রিজার্ভ বেড়েছে, এটা ইতিবাচক হলেও পর্যাপ্ত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। $35 বিলিয়ন ভালো, কিন্তু সেই জায়গাটি এখনও স্বস্তিদায়ক না, যেহেতু এখনও অনেক পেমেন্টস যেগুলো আসলে ক্লিয়ার করা হয়নি, যেগুলো বাকি রয়েছে। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমাদের ডেট সার্ভিস বাড়ছে, ফলে আগামী দিনে কিন্তু ডেট সার্ভিস পে করা এবং সেই অনুযায়ী রিজার্ভ বৃদ্ধি হওয়া, এ সবগুলোই আসলে পাশাপাশি সম্পর্কযুক্ত ভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে। সুতরাং যে রিজার্ভটি এসছে সেটা ইতিবাচক, কিন্তু এটা পর্যাপ্ত নয়। শুধুমাত্র পর্যটনকে কেন্দ্র করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক উন্নত দেশ, হয়েছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। এদেরই একটি পূর্ব আফ্রিকার দেশ সেশেলস। প্রাকৃতিক দৃষ্টিনন্দন সৈকত, স্বচ্ছ জল আর সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যটকদের কাছে সেশেলসকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দ্বীপ রাষ্ট্র সেশেলসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশও পর্যটন শিল্পে নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারত মহাসাগরের 4 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শতাধিক দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশ সেশেলস। পর্যটন আর মাছ ধরা দেশটির অর্থনীতির মূল ভিত্তি।
সেশেলসের সুন্দর সৈকত, স্বচ্ছ পানি আর জীবন্ত সামুদ্রিক জীবন যে কারো মন ছুঁয়ে যাবে। সেশেলস মূলত পর্যটকদের কাছে ক্যানোয়িং, মাছ ধরা ও স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত। বিশাল জলরাশি জুড়ে রয়েছে হাজার হাজার প্রজাতির মাছ ও কচ্ছপ। দেশটিকে বিবেচনা করা হয় বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে শক্ত গ্রানাইট দ্বীপপুঞ্জ হিসেবে। পর্যটন নির্ভর দেশ হলেও পর্যটনের কারণে পরিবেশের উপর যাতে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে সেজন্য দেশটি টেকসই উন্নয়নের উপর জোর দিয়ে যাচ্ছে। আর তাই ক্রমশ পর্যটকদের সেরা গন্তব্যের একটি হয়ে উঠছে এই সেশেলস। পর্যটক আকৃষ্ট করতে বহুমুখী পর্যটনের নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে সেশেলস। এরই একটি স্পোর্টস ট্যুরিজম। প্রতি বছর দেশটিতে অনুষ্ঠিত হয় ট্রায়াল ম্যারাথন, যেখানে অংশ নেয় বিশ্বের পেশাদার, অপেশাদার অনেক রানার। রানে অংশ নেয়ার পাশাপাশি তারা উপভোগ করে সেশেলসের নৈসর্গিক সৌন্দর্য। দ্বীপরাষ্ট্র সেশেলসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ স্পোর্টস ট্যুরিজম সহ পর্যটনের নানা খাতে নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করেন পর্যটন বিশেষজ্ঞরা। বাংলাদেশে এই সিশেলসের মতো এরকম যে সমস্ত আইল্যান্ডগুলো আমাদের আছে, আমাদের বরিশালে, ভোলাতে, চরকুকরি সহ অন্যান্য যে আইল্যান্ডগুলি আছে সেগুলিকে নিয়ে আইল্যান্ড হপিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু যেটা করতে হবে যে এক একটা আইল্যান্ডকে এক একটা স্পেশালাইজড ওয়েতে আসলে উপস্থাপন করতে হবে। কোনোটা ধরেন শুধুমাত্র মাছ মারার জন্য, কোনোটা শুধুমাত্র বনভূমির জন্য, কোনোটা হচ্ছে ওখানে হয়তো ফসলের ক্ষেত আছে সেগুলোর জন্য, মানে ওখানে যা যা আছে সেটাকে নিয়েই কিন্তু যদি এরকম আইল্যান্ড হপিংয়ের ব্যবস্থা করা হয়, আমি মনে করি যে সিশেলসে আপনি নিশ্চয়ই জানেন যে প্রচুর বিদেশি পর্যটক আসে। তো একটা সংখ্যক দেশি হাই এন্ড এবং বিদেশি পর্যটকদেরও আমরা আকর্ষণ করতে পারবো। সেশেলসের পার্সলিং দ্বীপের দৃষ্টিনন্দন তালগাছ, নাইট লাইফ এবং ডাইভিং পর্যটকদের বাড়তি আনন্দ দিয়ে যাচ্ছে। দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের স্বর্ণবাজার। দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থ, বাণিজ্য ও শিল্পাঙ্গনের আরও কিছু খোঁজ খবর।
দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুল অর্থনীতি@gmail.com। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।